দেশের নয় ব্যক্তিগত স্বার্থ হাসিলের ইশতেহার ঐক্যফ্রন্টের। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল্যায়নে উন্নয়নকে বাধা দিয়ে হলেও দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির দিকে ঠেলে ব্যক্তিগত স্বার্থ হাসিলই প্রাধান্য পেয়েছে ঐক্যফ্রন্টের ইশতেহারে। উন্নত দেশে পরিণত করার অগ্রযাত্রায় নেতৃত্ব দেয়া নৌকাকে আগামী নির্বাচনে আবারও জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসে আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথি হয়ে আলোচনায় যোগ দেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা সংগ্রাম এবং দেশ পরিচালনায় নেতৃত্বের ইতিহাসের সঙ্গে পর্যালোচনায় আসে সমসাময়িক রাজনীতি ও আগামী নির্বাচন। একটা দেশে যখন বিপ্লব হয়, আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দেশ পরিচালনায় স্বাধীনতার পক্ষ ও বিপক্ষের ভূমিকা মূল্যায়ন করে আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি ও ঐক্যফ্রন্টের ভূমিকার সমালোচনা করেন শেখ হাসিনা। আর কি দুর্ভাগ্য আমাদের, যারা জ্ঞান গর্ব ভাষণ দেয়, যুক্তি দেখায়, বুদ্ধি দেয়, বড় বড় কথা বলে, একেবারে এত আদর্শের বুলি আওড়ায়, তারা এখন হাত মিলিয়েছে এই দুর্নীতিবাজদের সাথে, হাত মিলিয়েছে খুনিদের সাথে, হাত মিলিয়েছে অস্ত্র চোরা কারবারিদের সাথে। কিসের স্বার্থে? কেন? এটাই প্রশ্ন। স্বাধীনতার বিপক্ষের শক্তির সঙ্গে আদর্শগত অবস্থানের কারণে ঐক্যফ্রন্টের ইশতেহারের সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। একটা প্রশ্ন রেখে যায়, তাদের সরকার প্রধান কে হবে? এতিমের অর্থ আত্মসাৎকারী সে হবে, না ওই 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমানের হত্যাকারী সাজাপ্রাপ্ত আসামি সে হবে, না ওই রাজাকার বাহিনী বা যাদের যুদ্ধাপরাধী হিসেবে সাজা দিয়েছি তাদের কেউ হবে? সেটা তো স্পষ্ট করে তারা জানায় নাই, সেটা তো দেশবাসী জানে না। দেশের মর্যাদাপূর্ণ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যে কোনো তৎপরতা মোকাবেলায় জনগণকে পাশে চান শেখ হাসিনা। আগামী নির্বাচনে সমর্থন চান নৌকার হয়ে। দেশবাসীকেও সেই সিদ্ধান্ত নিতে হবে, দেশবাসীকেও বেছে নিতে হবে যে তারা কাকে চায়, তারা কি ধরনের সরকার চায়। সেটা দেশের উপরই, দেশের জনগণের উপরই আমি দায়িত্ব ছেড়ে দিলাম। রিয়াজুল কাদের সবুজ, নিউজ 9, ঢাকা। আগামী 30 ডিসেম্বর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর মিলার এই প্রত্যাশার কথা জানান। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, নির্বাচন পর্যবেক্ষণের জন্য তার দেশ থেকে বাংলাদেশে 32 জন পর্যবেক্ষক পাঠাবে। এর পাশাপাশি মার্কিন দূতাবাসের 11টি দল নির্বাচন পর্যবেক্ষণও করবে। প্রধানমন্ত্রী প্রেস সচিব এহসানুল করিম এ তথ্য জানিয়ে বলেছেন, নির্বাচন ছাড়া রোহিঙ্গা সমস্যা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মিলার বলেছেন, রোহিঙ্গা সংকট সামাল দিতে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনী প্রচারণার শুরুতেই আওয়ামী লীগের 2 কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়। দলের নেতাকর্মীদেরকে এসব বিষয়ে ধৈর্য ধরতে নির্দেশ দেওয়া হয়েছে বলে রাষ্ট্রদূতকে জানান শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নেই, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে নির্বাচন অনুষ্ঠানে এখনও যে সময় বাকি আছে, সংশ্লিষ্ট সকলে কার্যকর ভূমিকা পালন করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন মাহবুব তালুকদার। আসন্ন নির্বাচন নিয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাব দিতে কমিশন ভবনে গণমাধ্যমের মুখোমুখি হন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। জিজ্ঞেস করেছে, প্রশ্ন করেছে লিখিত। বর্তমান সময়ের প্রেক্ষাপটে লেভেল প্লেয়িং ফিল্ড শব্দটি অর্থহীন কথায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমি মোটেই মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবেসিত হয়েছে। নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলে দায়িত্বশীল আচরণ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানান মাহবুব তালুকদার। অংশগ্রহণমূলক নয়, বরং গ্রহণযোগ্য নির্বাচনই এখন বেশি গুরুত্বপূর্ণ বলে মত দেন এই নির্বাচন কমিশনার। নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কিনা এবং বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা সেটা দেখা। নির্বাচন গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোনো লাভ নেই। এখনো যে সময়টুকু আছে তাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি পালন করতে হবে। আমি মনে করি সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি আশাব্যঞ্জকভাবে পাল্টে যাবে। এ সময় নির্বাচনকে সফল করতে সকলকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান মাহবুব তালুকদার। আইনকে নিজস্ব ধারায় চলতে দিন। রিয়াজ রহমান, নিউজ 9, ঢাকা।
৩৫টি দফা ও ১৪টি প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রাজধানীর একটি হোটেলে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার পড়ে শোনান নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারে। পাশাপাশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলা হয়েছে। একটানা পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। বিস্তারিত কায়সার রহমানের রিপোর্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের ইশতেহার তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্ট। লিখিত নির্বাচনী ইশতেহার পাঠ করেন ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। ইশতেহারে জাতীয় ঐক্য, নাগরিকদের জীবনের নিরাপত্তা, ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ, দুর্নীতি দমন, কর্মসংস্থান, স্বাস্থ্য, পররাষ্ট্রনীতি, পুলিশ, বিদ্যুৎ ও জ্বালানি সহ 14টি বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হয়। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান থাকবে। ইশতেহারে বলা হয়, একদলীয় শাসনের পুনর্জন্ম যেন না ঘটে তা তারা নিশ্চিত করবেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হবে, সংসদে উচ্চ কক্ষ সৃষ্টি করা হবে। এই সরকারের আমলে দুর্নীতির তদন্ত করে তার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা গ্রেফতারে সরকারের অনুমতির বিধান বাতিল করা হবে। সংসদে একটি উচ্চ কক্ষ সৃষ্টি করা হবে। সবার সাথে আলোচনার মাধ্যমে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে। একটানা পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, পুলিশ এবং সামরিক বাহিনী ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমা থাকবে না। সরকারি চাকরিতে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য কোটা ছাড়া আর কোনো কোটা থাকবে না। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সর্বোচ্চ 100 ইউনিট ব্যবহারকারীদের বিদ্যুতের মূল্য আগামী 5 বছর বাড়বে না। পুলিশ এবং সামরিক বাহিনী ব্যতীত সরকারি চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমা থাকবে না। আগামী 3 বছরে সব সরকারি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে। ব্যাপক সংখ্যক নন গ্র্যাজুয়েটের কর্মসংস্থান হবে কৃষি উৎপাদন এবং কৃষি বিপণন সমবায়। সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেন, জনগণ যখন মালিক থাকে না তখন রাষ্ট্রের মালিক হয়ে পড়ে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী। দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। দলে দলে, জনে জনে মানুষ ভোট কেন্দ্র যাবে, ভোট দেবে, ভোট কেন্দ্র অবস্থান করে ভোটারে অনিয়ম রুখবে। ভোট শেষ করার পর নিজেদের ভোট প্রতিনিধি নির্বাচিত হওয়ার দেখে বাড়ি ফিরবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শত প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বাংলাদেশের মানুষ এগিয়ে চলেছে। আমরা বিশ্বাস করি যে আজকে ভারতের মানুষ তাদের অধিকারগুলোকে আদায় করবে এবং যে অপশক্তি রয়েছে, যারা স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিতে চায়, যারা মানুষের অধিকারকে হরণ করতে চায়, তাদেরকে পরাজিত করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনে জিতে সরকার পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় ঐক্যফ্রন্ট রাষ্ট্রের সকল নাগরিকের কল্যাণে সরকার পরিচালিত হবে। পরিচালনার মূলনীতি হবে ঐক্যমত্য। কায়সার রহমানী, নিউজ 9, ঢাকা। কোনো পরিস্থিতিতেই নির্বাচন থেকে ঐক্যফ্রন্ট সরে যাবে না বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। সোমবার কমিশন ভবনে নির্বাচন কমিশনারদের সাথে প্রায় 2.5 ঘন্টা বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ডক্টর কামাল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের জোটভুক্ত প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে বিস্তারিতভাবে জানানো হয়েছে। সারা দেশে পেশি শক্তি নিয়ে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের জোটভুক্ত প্রার্থীদের উপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে। এই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বিব্রত বোধ করছে বলে উল্লেখ করেন ডক্টর কামাল। ঐক্যফ্রন্ট এই অবস্থার প্রতিকার চেয়ে কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে বলেও জানান তিনি। মরে গেলেও আমরা বর্জন করব না। আমার লাশ নিয়ে ইলেকশন কমিশনে ভোট দিতে নিয়ে যাবেন, আমার আঙুলটা থাকবে, ওই আঙুলটা দিয়ে টিপ দেবেন। 5:30 আমরা পৃথিবীর সময়কে জানাবো। ইলেকশন হতে হবে। তারা যদি চায় আমাদেরকে এইসব জঘন্য ধরনের আক্রমণ করে, যে আমরা বলবো আবেগের চোটে ইলেকশন করব না, এটা আমরা বলবো না। গত এক সপ্তাহে 14 জন প্রার্থী সহ প্রায় 2000 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বলে বিদেশি গণমাধ্যমদের কাছে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে
ঐক্যফ্রন্ট আয়োজিত বিদেশি গণমাধ্যমদের জন্য সংবাদ সম্মেলন আয়োজন করে একথা জানান বিএনপির এই শীর্ষ নেতা। তুলে ধরেন গত কয়েকদিনে বিএনপি প্রার্থীর উপর হামলা ও মামলার চিত্র। বলেন, এখন আওয়ামী লীগের পাশাপাশি পুলিশ সবচেয়ে বেশি ঐক্যফ্রন্ট প্রার্থীদের নির্যাতনে নেমেছে। শুরু থেকেই নির্বাচনে সরকার সরাসরি হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখনও নির্বাচন কমিশন সহিংসতা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি জানিয়ে সরকারের সকল প্রতিকূলতা উপেক্ষা করে এই নির্বাচনে শেষ পর্যন্ত থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির এই নেতা। একটা আশঙ্কার সঙ্গে যে সরকার কেন জানি না আমাদের কাছে মনে হয়েছে বড় তাদের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে যে তারা বিরোধী দল নির্বাচনে আসুক বা থাকুক এটা তারা চাচ্ছে না। ফলে তারা এমন চাপ সৃষ্টি করতে শুরু করেছে যে চাপের ফলে আমাদের অংশগ্রহণকারী যে দলগুলো রয়েছে আমরা ঐক্যফ্রন্টের যে প্রার্থীরা রয়েছে তারা নির্বাচনের মাঠে অনেকেই নামতে পারছেন না। ঐক্যফ্রন্টের ইশতেহারকে রাজনৈতিক অপকৌশলের ইশতেহার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। জনগণের সঙ্গে তামাশা করতে ইশতেহারে বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ তার। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আব্দুর রহমান। যারা যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যদের মনোনয়ন দিয়েছেন তারা কিভাবে যুদ্ধাপরাধীদের বিচার চলমান রাখবেন সে প্রশ্ন রাখেন তিনি। নির্বাচন বানচালে ঐক্যফ্রন্ট এখনও ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা। ঐক্যফ্রন্টের কর্মীরাই নিজেদের ওপর বিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে তার দোষ আওয়ামী লীগের ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আব্দুর রহমান। এটা নিহায়তি একটি রাজনৈতিক একটা অপকৌশলের ইশতেহার এবং এই ইশতেহারের মধ্যে তারা যে কথাটি বলেছে এটা কোনো অবস্থাতেই আমাদের কাছে গ্রহণযোগ্য না এবং আমরা মনে করি যে মানুষের সঙ্গে তামাশা করবার জন্যই এই ধরনের একটা বিভ্রান্তমূলক বক্তব্য তারা উপস্থাপন করেছেন। ভূতের মুখে রাম নাম এটি মানায় না এবং কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষও বিশ্বাস করে না। দুর্নীতিমুক্ত সমাজ গড়বার কথা যে তারা বলেছে এটা কোনো অবস্থাতেই বিশ্বাসযোগ্য না। আগামীকালের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সরে না দাঁড়ালে দলের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় কাঁচপুর ও মেঘনায় দ্বিতীয় মেঘনা 4 লেনের নতুন সেতুর কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, অনেক আসনেই কৌশলগত কারণে আলাপ আলোচনার ভিত্তিতে নৌকা লাঙ্গলের প্রার্থী দেওয়া হয়েছে। শেখ হাসিনা সেটি গ্রহণও করেছেন। এতে ভোটের মাঠে কোনো সমস্যা হবার শঙ্কা নেই। আলাপ আলোচনার ভিত্তিতেই মহাজোটের প্রার্থী দেওয়া হয়েছে। তাই যেসব আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছে তাদেরকে আগামীকালের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রত্যাহারের সুযোগ না থাকায় প্রেস কনফারেন্স করে দলীয় প্রার্থীকে সমর্থন দিতে হবে। দলীয় নির্দেশ অমান্য করলে বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। উৎসব মুখর পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশকে যারাই বিঘ্নিত করবে, যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে তারা যারাই হোক ব্যবস্থা নেই। এ ব্যাপারে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই, কোনো প্রকার হস্তক্ষেপ আমরা করব না। নির্বাচন কমিশন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সে আওয়ামী লীগের হোক, সে অন্যান্য দলের হোক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে বৈধতা প্রশ্নে হাইকোর্টের 3য় বেঞ্চে শুনানি করতে অনাস্থা জানিয়েছেন তার আইনজীবীরা। সকালে বিচারপতি JBM হাসানের 3য় বেঞ্চে খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে করা রিটের শুনানি শুরুর আগেই তার আইনজীবীরা বিচারপতির প্রতি অনাস্থা জানান। এরপর 3য় বেঞ্চের বিচারপতি JBM হাসান দ্রুত খালেদা জিয়ার আইনজীবীদের প্রধান বিচারপতি বরাবর এ বিষয়ে লিখিত দেওয়ার আদেশ দিয়ে বিষয়টি মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত মুলতবি করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র ফিরে পেতে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিটে গেল সপ্তাহে বিভক্ত আদেশ দেয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রেফাত আহমেদ খালেদা জিয়ার রিট মঞ্জুর করে রুল জারি করলেও বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি ইকবাল কবির রিট খারিজ করে দেন। বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানোর পর তিনি শুনানির জন্য 3য় বেঞ্চ গঠন করে দেন।
এফিডেভিটটা করতে পারিনি, সেটাই আমরা 2টা বাজে অবহিত করেছি এবং সেজন্য উনি আগামীকাল সকাল 10:30-এ সময় দিয়েছেন। আমরা এর মধ্যে এফিডেভিট করে আমরা আপিল বিভাগে ওনার বিরুদ্ধে যে অনাস্থা দিয়েছি ওই অ্যাপ্লিকেশনটা জমা দেব। এই আবেদনটা যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারান্তরীণ আছেন, ওনার একজন পাওয়ার অফ অ্যাটর্নির মারফতই এটা দায়ের করার নিয়ম, এই জন্যই আমরা আজকে এই কালক্ষেপণটা হয়ে কোর্ট তো আমি বলেছি, কোর্ট তো তার উদ্বেগ প্রকাশ করেছে যে দেখেন আপনারা ইলেকশন সংক্রান্ত মামলা কিন্তু প্রতিদিন আপনারা সময় নিচ্ছেন এবং এখন পর্যন্ত পরিষ্কার করে বলছেন না যে মামলাটি করবেন কি করবেন না বা করলে কখন করবেন, এবং আপনারা খেয়াল রাখবেন আপনাদের কারণেই যেন আপনাদের মক্কেল ক্ষতিগ্রস্ত না হয়। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। আওয়ামী লীগ ও বিএনপি সহ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা, চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত মোবাল্লিক করিমের রিপোর্ট। প্রচারণায় জমজমাট ঢাকা 20 আসন। সাবেক সাংসদ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ বেনজির আহমেদ ধামরাইয়ের হার্ডিংস স্কুল অ্যান্ড কলেজ মাঠে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। সভা শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে হার্ডিংস স্কুল মাঠ থেকে নৌকার পক্ষে মিছিল বের করেন। মিছিলে ছিলেন ধামরাই কৃতি সন্তান চ্যানেল 9-এর ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পি। উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা সহ ধামরাই আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা। সোমবার সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত রাজশাহী 6টি সংসদীয় আসনে প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সকালে নগরীর 17 নম্বর ওয়ার্ডে নওদাপাড়া, আমচত্বর, জিয়া পার্ক সহ আশেপাশে এলাকায় গণসংযোগ করেন রাজশাহী 2 সদর আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান। আর রাজশাহী বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। খুলনা নিউজ প্রিন্ট মিল ও পাটকল এলাকায় গণসংযোগ করেন খুলনা 3 আসনের আওয়ামী লীগ প্রার্থী বেগম মুন্নুজান সুফিয়ান। এছাড়া নগরীর গোবরচাকা, প্রেস ক্লাব, স্যার ইকবাল রোড সহ 20, 21 ও 23 নং ওয়ার্ডে প্রচারণা চালান খুলনা 2 আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ ও বড়বাজার এলাকায় প্রচারণা চালিয়েছেন ঐক্যফ্রন্টের নেতা নজরুল ইসলাম। প্রচারণায় ব্যস্ত বৈশাখ 6টি আসনে প্রার্থীরাও। বিএনপি প্রার্থী জহিরুদ্দিন স্বপন সংবাদ সম্মেলনে স্থানীয়ভাবে লেইং পিল ফিল্ড পর্যবেক্ষণের জন্য সিএসসিকে অনুরোধ জানিয়েছেন। প্রচারণায় আওয়ামী লীগের বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। অন্যদিকে বরিশাল 5 আসনে আওয়ামী লীগ প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম নগরী নবগ্রাম রোড এলাকায় গণসংযোগ করেন। এছাড়া নগরী হকার্স মার্কেট এলাকায় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ারের পক্ষে নেতাকর্মীরা গণসংযোগ করেছেন। রংপুরের কাউনিয়া, হারাগাছা, মাছারি, সাহেবগঞ্জ এলাকায় প্রচারণা চালিয়েছেন রংপুর 4 আসনে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। নির্বাচনে জয়ী হলে দৃশ্যমান উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সকাল থেকে জামালপুর সদর উপজেলা বিভিন্ন পয়েন্টে গণসংযোগ, কর্মী সভা, পথসভা করেন জামালপুর 5 আসনের আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। এ সময় সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড ভোটারদের কাছে তুলে ধরে আবারও নৌকা মার্কায় ভোট চান তিনি। এদিকে শেরপুরের নলিতাবাড়ি পালপাড় নির্বাচনী জনসভায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সুশাসন সমৃদ্ধ করেছে। গাজীপুর কালিয়াকৈর এলাকায় প্রচারণা চালান গাজীপুর 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী আকাম মোজাম্মেল হক। আর টঙ্গী এলাকায় প্রচারণা চালান গাজীপুর 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী জাহিদ আহসান রাসেল। এদিকে সাতক্ষীরা 4 আসনে মহাজোটে প্রার্থী SM জগলুল হায়দার এক নির্বাচনী পথসভায় অংশ নেন। সভায় নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় কৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। এছাড়া দেশে বিভিন্ন স্থানে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। মোবাল্লিক করিম, নিউজ 9, ঢাকা। তরুণ ভোটাররা স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গেই আছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। এক গোলটেবিল আলোচনায় তারা বলেন, গত 10 বছরে বাংলাদেশ যে উন্নতির শিখরে পৌঁছেছে তা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি ঐক্যফ্রন্টের নেতারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন বলে অভিযোগ তার। আরও জানাচ্ছেন রোজা আফরোজা। রাজধানীর সিরডাব মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ নামের সংগঠনটি। বৈঠকে বক্তারা বলেন, একাদশ জাতীয় নির্বাচনে 4.5 কোটি তরুণ ভোটার স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। স্বাধীনতার বিপক্ষের শক্তি মাঠে ময়দানে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। তোমরা কি অন্ধকার উটের দিকে যাবে, অদ্ভুত উটের পিঠে, নাকি এক পরীক্ষিত নেতৃত্ব যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, সেরকম বিচক্ষণ দূরদর্শী নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশের পথে হাঁটব। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি। সেখানে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আমাদের ঐক্যবদ্ধ মুক্তির চেতনাকে নিয়ে
আমরা লড়াই করলে অবশ্যই আগামী নির্বাচনে আমরা জয়যুক্ত হব। একাদশ জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি ও ঐক্যফ্রন্ট জোটবদ্ধ হয়ে যে পরিকল্পনা করছে তা দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে বলে জানান নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল একে মোহাম্মদ আলী শিকদার। মনোনয়ন বাণিজ্য থেকে পাওয়া কোটি কোটি টাকা নির্বাচন বানচালের জন্য ব্যবহার করবে বিএনপি, এমনটাই মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান। দেশে বিদেশে বিভিন্ন মিডিয়ায় এসেছে, তারা নির্বাচনকে বানচাল করবার চেষ্টা করছেন, না হলে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন। 2014 সালে 5 জনেরকে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাত সংখ্যালঘুদের উপরে যেভাবে আক্রমণ সহিংসতা চালিয়েছিল, এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও তারা এই ধরনের সহিংসতা চালাতে পারে। মাত্র 700 কোটি টাকা বাংলাদেশের নির্বাচনকে তছনছ করার জন্য ব্যয় করা হবে, বাকি টাকা লন্ডনে থাকবে। এই নির্বাচনটা কোনো গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন না। ডক্টর কামাল হোসেন জেনে শুনে ওই ফাঁদে পা দিয়েছেন কিনা আমি জানি না। এই নির্বাচনটা হচ্ছে বাংলাদেশকে তছনছ করার জন্য নির্বাচন। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার পক্ষের শক্তি ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে স্বাধীনতার উপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। রোজা আফরোজা, নিউজ 9, ঢাকা। ভোলার লালমোহনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা। এ সময় তারা ভোলা 3 আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে একে অপরের দোষারোপ করেছেন। সোমবার বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন অভিযোগ করেছেন, লালমোহন ও তজিমুদ্দিনে বিএনপি সমর্থকদের ঘরবাড়িতে লুট করা হচ্ছে, মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও আনেন তিনি। পরে সন্ধ্যায় নিজ বাসভবনে পাল্টা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রার্থী নুরুন নবী চৌধুরী শাওন এসব অভিযোগ অস্বীকার করেন। উল্টো বিএনপির হাফিজের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানান শাওন। হাফিজের লোকজন আওয়ামী লীগ সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। চাঁদপুরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী মহিউদ্দিন সরকার নামের এক যুবক। রোববার রাতে সদর উপজেলার রামপুর ইউনিয়নের দেবপুর গ্রামের বড় হুজুরের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, স্বামী মঈনুদ্দিনের সাথে তার স্ত্রী ফাতেমার চলা দাম্পত্য কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। মহিউদ্দিন তার স্ত্রীকে বাড়ির পুকুরে চুবিয়ে এবং পরে 2 সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানায়। চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব জানান, ঘটনাস্থল থেকে ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।